ওয়েলকাম টু পারফেক্ট মিশন ফর অনলাইন ক্লাস। স্নেহের ছাত্রছাত্রী, আশা করি তোমরা বাড়ির মধ্যে আছো এই লকডাউন পরিস্থিতিতে এবং ভালো আছো, এবং সঙ্গে সঙ্গে বই পড়ার অভ্যাসটা তৈরি করছো, এটা আমরা আশা করছি। তো যাকে এর পূর্বের ক্লাসে আমি ভৌত রাশির পরিমাপ ও মাত্রা সম্পর্কে প্রাথমিক জিনিসগুলো বলেছিলাম, যেই জায়গাটা নিয়ে খুব আলোচনা করছিলাম যে ডাইমেনশন অ্যানালাইসিস। এই ডাইমেনশন অ্যানালাইসিস কেনই বা করা হয়, এর সাহায্যে কি কি করতে পারি আমরা দেখেছিলাম। তিনটে গুরুত্বপূর্ণ কাজ ডাইমেনশন অ্যানালাইসিসের সাহায্যে আমরা করতে পারি। নম্বর 1, কোনো একটা ভৌত রাশির মান এক একক পদ্ধতি থেকে অপর একক পদ্ধতিতে রূপান্তর করতে পারি। নম্বর 2, কোনো সমীকরণের নির্ভুলতা পরীক্ষা করতে পারি। নম্বর 3, বিভিন্ন ভৌত রাশিগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করতে পারি। সেখানে মাত্রা বিশ্লেষণের কিছু অসম্পূর্ণতাও ছিল, সেগুলো নিয়ে পূর্বের ক্লাসে বলেছিলাম। আজকে ওই রিলেটেড কিছু আমরা প্রবলেম করব। এবার এই প্রবলেমগুলো আমি এমনভাবে করানোর চেষ্টা করছি যাতে করে যে কোনো কম্পিটিশন এক্সামের জন্য প্রস্তুতিটা হয়ে যায়। কীরকম, আমি কিন্তু প্রবলেম করার সঙ্গে আমি একটা কথা বলে দিই, আমি কখনো বলতে পারবো না যে এই প্রবলেমটা তোমাদের পরীক্ষায় দেবে, কিন্তু এই কথাটা বলতে পারবো যে এই প্রবলেমটাকে অনুকরণ করে একটা প্রবলেম দিতে পারে। কিন্তু পার্টিকুলার ফিজিক্সে এরকম হয় না যে কোনো একটা কোশ্চেন আমি বলে দিলাম যে এটা পরীক্ষায় আসবে, এটা হয় না। তবে ওটাকে নিয়মটাকে ফলো করে আসতে পারে। ওই জন্য আজকে আমি বিভিন্ন আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেবাসে যে এক্সাম রয়েছে সেই এক্সামের জন্য তো প্রস্তুতি হবেই, তার সঙ্গে যে এখন সর্বভারতীয় পরীক্ষা, খুব বিখ্যাত পরীক্ষা চলছে, সেটা হচ্ছে নিট। আরও অনেকগুলো পরীক্ষা রয়েছে, জেনপা রয়েছে, ডব্লিউবি জয়েন্ট রয়েছে। বিভিন্ন পরীক্ষাগুলোতে যাতে করে আমরা অ্যাটেন্ড করতে পারি সেইভাবে আজকের প্রবলেম সেটের বিভিন্ন অ্যাঙ্গেলগুলো আমি শুধু দেখিয়ে দেবো। 4-5টা ধাপ অ্যাঙ্গেল আমি দেখিয়ে দেবো। সেই অ্যাঙ্গেলগুলোকে যদি অনুসরণ করো তবে হয়তো ওই অনুকরণে প্রশ্ন যদি আসে, আর আশা করছি আসবে, তোমাদের করতে সুবিধা হবে। তাহলে প্রথমে আমি একটা জিনিস নিয়ে শুরু করছি। যেমন আমি এর পূর্বের ক্লাসেও বলেছিলাম যে তোমরা কমপক্ষে এই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো ডাইমেনশনগুলো মনে রাখবে। যে ভেলোসিটির ডাইমেনশন বলেছিলাম, ভেলোসিটি মানে LT-1 সরণ বাই সময়। যখন অ্যাক্সিলারেশন ত্বরণ ছিল তখন LT-2 বেগ বাই সময়। ভরবেগের কথা বলেছিলাম, P দিয়ে ডিনোট করলাম, ধরে নাও মোমেন্টাম। ভর ইনটু বেগ অর্থাৎ MLT-1। আর ফোর্সের জন্য ডাইমেনশন, বলের জন্য যে MA, নিউটনের বিখ্যাত ল, দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ। M ভরের জন্য M, এ ত্বরণের জন্য লিখে আছে LT-2, তাহলে MLT-2 হয়ে গেল। কার্য যখন করব তখন বল ইনটু সরণ, বলের জন্য হচ্ছে MLT-2, সরণের জন্য L, তার মানে এটা কি হয়ে যাবে L²। এই ডাইমেনশনগুলো আমরা একটু মনে রেখে দেব, প্রত্যেকটাই নির্ণয় করা যায়। আমরা কেন মনে রাখবো, যাতে করে কোনো প্রবলেম আমাদের যদি দেয় খুব সহজে আমরা নামাতে পারি, যার জন্য এই ডাইমেনশনগুলো একটু মনে রেখে দেব। তাহলে দেখি আমরা প্রবলেম নিয়ে শুরু করি। একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা যেমন 2015-এ নিটের কোশ্চেনে এসেছিল যে ইফ এনার্জি, ভেলোসিটি অ্যান্ড টাইম আর চুজেন অ্যাজ দ্য ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ, দ্য ডাইমেনশন ফর্মুলা উইল বি। 4টা অপশন রয়েছে। এবার আমরা করে দেখব কোন অপশনটার সঙ্গে আমাদের মিলছে। না করলে কিন্তু কখনো উত্তর দেওয়া যাবে না। অনেকগুলো উত্তর দেওয়া আছে এখানে, যে অপশনে দেওয়া আছে, যে আমি দেখি যে এ নাম্বার একটা অপশন লিখছি, তোমরা কোশ্চেনগুলো লিখবে যে EV-2 T-1। বি নম্বরে অপশন আছে যে EV-1 T-
2, সি নম্বরে অপশন রয়েছে ই ভি মাইনাস 2 টি মাইনাস 2, ডি নম্বরে অপশন রয়েছে ই মাইনাস 2 ভি মাইনাস 1 টি মাইনাস, এই যে চারটা অপশন দেওয়া আছে, কোন অপশনটাই তুমি কিন্তু আইডিয়াতে দিতে পারো না। তাহলে এই টাইপের প্রবলেম যদি তোমাদের বইয়েও এরকম প্রবলেম হবে, আমি একটু দেখি তোমাদের বইয়ে দেখো যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন রয়েছে, সেখানে 24 দাগে একটা কোশ্চেন রয়েছে। দেখো এই যে শক্তি, বেগ এবং সময়কে প্রাথমিক রাশি হিসাবে ধরে নিলে পৃষ্ঠ টানের মাত্রা কি হবে। এবার পৃষ্ঠ টান এই জিনিসটা কি আগে আমাকে বুঝতে হবে। ক্লাস 9-এ তোমরা করেছো, আর এই যখন সর্বভারতীয় পরীক্ষা মানে কি পুরো 11-12 এর সিলেবাসের উপরে যে হবে, তখন তো তুমি পৃষ্ঠ টান জানবে, কিন্তু এখন হয়তো পৃষ্ঠ টানটা ভুলে গেছি এরকম মনে হচ্ছে। তবে আমি একবার একটু বলে দিচ্ছি যে পৃষ্ঠ টান ব্যাপারটা কি, যে এইরকম কোন একটা যদি তরল পৃষ্ঠ হয়, সেই তরল পৃষ্ঠের উপরে, এটা তরলের পৃষ্ঠ ধরে না, তরল, এই তরল পৃষ্ঠের উপরে যদি একটা রেখা কল্পনা করা হয়, সেই রেখার উপর তরল তলের, সেই রেখার সঙ্গে লম্বভাবে এবং তরল তলের সঙ্গে স্পর্শকীয়ভাবে রেখাটির প্রতি একক দৈর্ঘ্যে কোনো একদিকে যে বল কাজ করে তাকে বলা হয় পৃষ্ঠ টান বা সারফেস টেনশন। সারফেস টেনশন অ্যাকচুয়ালি কি হয়, ফোর্স বল বাই দৈর্ঘ্য। তাহলে বলের জন্য ডাইমেনশন হলো, লেখা আছে এম এল টি মাইনাস 2 আর লেন্থ, এটা কেটে গেল, তার মানে ডাইমেনশনটা পড়ে থাকলো এম টি মাইনাস 2। তাহলে ফোর্সের নাম সারফেস টেনশনের ডাইমেনশন পেলাম এম টি মাইনাস 2। এবার এখানে প্রাথমিক রাশি কিন্তু দৈর্ঘ্য, ভর, সময়কে ধরে নিয়ে ডাইমেনশনটা বের করলাম, কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু ঘুরিয়ে দিয়েছে যে শক্তি, বেগ এবং সময়কে প্রাথমিক রাশি হিসাবে যদি ধরে নিই, তাহলে পৃষ্ঠ টানের ডাইমেনশনটা কি হবে। তাহলে সেক্ষেত্রে আমরা সেই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কি করব, তাহলে এই যে পৃষ্ঠ টান যে সমস্ত কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করছে, এখানে বলছে এনার্জি, ভেলোসিটি আর টাইম, এই তিনটে রাশিকে, এনার্জি, ভেলোসিটি আর টাইমকে প্রাথমিক রাশি হিসাবে ধরে নিতে বলছি। এখন আমি জানি না এনার্জির উপরে পাওয়ার কি হবে, ধরে নিলাম x, এটার উপরে জানি না y, এটার উপরে জানি না z, যেখানে x y z হবে সংখ্যা সূচক। এখন সারফেস টেনশনের বাম পক্ষে আমরা ডাইমেনশন জানি যে m t মাইনাস 2। এবার ডান পক্ষে ডাইমেনশন গুলো বসাবো, দিয়ে x y z ক্যালকুলেশন করব, দিয়ে আমরা ডাইমেনশনটা e v t এর আকারে লিখতে পারবো। তাহলে দেখা যাক এনার্জি, এনার্জি মানে শক্তি, কার্য, যেটা কার্যের ডাইমেনশন হয়, কার্যের ডাইমেনশন আমরা জানি m এর স্কয়ার t মাইনাস 2, এর উপরে পাওয়ার আছে x দিয়ে দিলাম। ভেলোসিটির জন্য l d মাইনাস 1, এর উপরে y, টাইমের জন্য t z। তাহলে এটাকে একটু সিম্পল করে দিত, তাহলে m এর উপরে সূচকগুলো ভেঙে দিচ্ছি, প্রত্যেকের উপরে পাওয়ারটা দিয়ে দিচ্ছি, তাহলে x l এর 2x t মাইনাস 2x হয়ে গেল, l এর উপরে y হয়ে গেল t মাইনাস y হয়ে গেল, এখানে z এ t এর উপরে z পাওয়ার, এখানে mt মাইনাস 2 রয়েছে, ইমপ্লাইজ দ্যাট। এবারে দেখো এটাকে যদি আমি একটু বুদ্ধি করে লিখি যে m l নেই, এইভাবে লিখে দিলাম যে l0 লিখে দিলাম t মাইনাস 2, কেন লিখলাম, এই যে পাওয়ার গুলোকে সমান করার জন্য। এবারে কি পড়ে থাকছে দেখো তো, m এর উপরে পাওয়ার রয়েছে, এখানে কি আছে বলো তো, আর m নেই, তার মানে x l দেয়, এখানে রয়েছে 2x সূচক, পাওয়ার যোগ হয়, আর এখানে y রয়েছে, t এর উপরে দেখো তো, t এর উপরে আছে 2x, t এর উপরে রয়েছে মাইনাস 2x মাইনাস y, আর এখানে রয়েছে প্লাস z। এবার এই সমীকরণটার উভয় পক্ষে এই যে ভর, দৈর্ঘ্য এবং সময়ের পাওয়ার গুলোকে তুলনা করলাম। তাহলে এখানে দেখো m এর উপরে পাওয়ার আছে x ডান পক্ষে, কিন্তু এখানে m এর উপরে পাওয়ার আছে 1, তার মানে x এর মান কত পেয়ে গেলাম 1।
এখন ডান পক্ষে 2x প্লাস l এর পাওয়ার আছে y ইকুয়ালস টু এইদিকে 0, তাহলে 2x সমান এখানে 1 যদি বসিয়ে দিই তাহলে কি হয়ে যাবে 2 প্লাস y ইকুয়ালস টু 0, তার মানে y সমান কি হয়ে যাবে -2। এবার z টা দেখি তো একটু, -2x y প্লাস z ইকুয়ালস টু, এবারে কত আছে -2, বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, দেখো তো 2x প্লাস y মাইনাস z ইকুয়ালস টু 2x প্লাস y সমান কত 0, তাহলে মাইনাস z ইকুয়ালস টু কি হলো 2, তাহলে z ইকুয়ালস টু কি হয়ে গেল -2। তাহলে এই যে x y z পাওয়ার গুলো ধরেছিলাম তাদের মানগুলো আমরা বের করতে পেরে গেছি। তাহলে এখন যদি সারফেস টেনশনের ডাইমেনশনে বসিয়ে দিই যে সারফেস ডাইমেনশন অফ সারফেস টেনশন ইজ, তাহলে e এর উপরে x পাওয়ার, x এর মান কত 1, তার মানে এবার কি v এর উপরে y পাওয়ার, y এর ভ্যালু পেয়েছি কত -2, z t এর উপরে z পাওয়ার -2, তাহলে ডাইমেনশন অফ সারফেস টেনশন ইজ, এটা হলো কোনটা অপশনের সঙ্গে মিলছে দেখো তো t -2, তার মানে সি দাগের অপশনটার সঙ্গে মিলছে। এটা হচ্ছে আমাদের প্রসেস। এইভাবে তোমাকে কোন একটা প্রবলেম যদি এইরকম অনুকরণে দেয় তাহলে এইভাবে তোমাকে এগোতে হবে। এবার কোনো একটা জিনিস যদি খুব সহজ হয় তাহলে হয়তো তোমরা বলবে যে স্যার এটা প্রসেসটা লেন্দি হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিছু পার্টিকুলার ট্রিক্স রয়েছে, ওই সমস্ত পার্টিকুলার কেসের ক্ষেত্রে হবে। কিন্তু কোনো একটা জেনারেল প্রবলেমকে যদি সলভ করতে হয় অবশ্যই তোমাকে এই প্রসেসটাই অবলম্বন করতে হবে। এখন যদি বলি যে তোমাদের তো রয়েছে হর্সের কোশ্চেনে আলোচনা আছে যে বল এবং বেগীয় হর্সে রয়েছে, হয়তো একটু দেখে নিচ্ছি আমি, যে যদি বল দৈর্ঘ্য এবং সময়কে প্রাথমিক রাশি হিসাবে ধরে নেওয়া হয় তবে ভরের ডাইমেনশন কি হবে। বল দৈর্ঘ্য এবং সময়কে প্রাথমিক রাশি হিসাবে ধরে নিলে ভরের ডাইমেনশন কি হবে। তোমাদের এই কোশ্চেনটা রয়েছে হর্সের কোশ্চেনে, দেখবে সকলে, এটা হচ্ছে তোমার 3-4 দাগের 5 দাগে রয়েছে। তো সেক্ষেত্রে আমরা খুব সহজেই হয়তো নির্ণয় করতে পারবো। আমরা নিউটনের ফাদার ইকুয়েশন জানি না, ক্লাসিক্যাল মেকানিক্সের ফাদার ইকুয়েশন বলা হয় F সমান ma, অর্থাৎ কোন বস্তুর উপর ক্রিয়াশীল বল সমান বস্তুর ভর ইনটু বস্তুতে উৎপন্ন ত্বরণ। এটাকে বলা হয় ফাদার ইকুয়েশন অফ ক্লাসিক্যাল মেকানিক্স, নিউটনিয়ান মেকানিক্স, যেটা রয়েছে আমাদের এই ল এর উপরে ডিপেন্ড করে সবকিছু ক্যালকুলেশন হয়। তো এখানে এখন m এর ডাইমেনশন যদি m যদি বের করি তাহলে এখানে কি হয়ে যাবে F/a। তাহলে বলকে আমাকে প্রাথমিক রাশি রেখে দিতে বলেছে, তার জন্য আমি f কে রেখে দিলাম, ত্বরণের জন্য lt - 2, তাহলে ডাইমেনশনটা হয়ে গেল f l - 1 t²। তাহলে এটা হয়ে গেল ভরের ডাইমেনশন। তাহলে এটা খুব সহজ একটা পার্টিকুলার কেসের ক্ষেত্রে আমি হয়তো জানি বলে হয়তো সহজভাবে নির্ণয় করে দিলাম, কিন্তু আসলে যদি একটা প্রবলেম করতে হয় তাহলে এই প্রসেসটাই অবলম্বন করতে হবে। হয়তো এখন তোমাদের টাফ মনে হচ্ছে কি স্যার এত সময় কিভাবে দেব, কিন্তু করে অভ্যস্ত যখন হবে তখন দেখবে যে সহজেই পেরে যাবে, কিন্তু প্র্যাকটিসের মধ্যে তোমাদের থাকতে হবে। তাহলে এই একটা অ্যাঙ্গেল দেখিয়ে দিলাম। এবার এর উপরে ভিত্তি করে কত রকম প্রবলেম হতে পারে তোমাদের এতে দেখবে উদাহরণে করে দেওয়া আছে। উদাহরণ নাম্বার একটু দেখবে, প্রবলেম চেক করতে গিয়ে এই যে 2 নম্বর প্রবলেমটা আছে যে তড়িৎ প্রবাহের পরিবর্তে তড়িৎ বিভবকে যদি মূল রাশি হিসাবে ধরা হয় তবে তড়িৎ বিভবের মাত্রা যদি v হয় তবে তড়িৎ প্রবাহের মাত্রা নির্ণয় করো। তোমরা ক্লাস 10 এ বিখ্যাত একটা ফর্মুলা পড়েছিলে P সমান vi, অর্থাৎ তড়িৎ ক্ষমতা সমান বিভব পার্থক্য ইনটু প্রবাহ মাত্রা। তাহলে এখান থেকে প্রবাহ মাত্রা ডাইমেনশন P/v। তাহলে mlt এগুলোকে প্রাথমিক রাশি হিসাবে ধরতে বলে না, এই যে বিভবকে প্রাথমিক রাশি হিসাবে ধরে নিতে বলছে, দিয়ে হয়তো এর ডাইমেনশন বের করতে বলছে। তাহলে এর ডাইমেনশন যদি এখন বের করি তাহলে দেখি যে ক্ষমতার জন্য আমরা জানি ক্ষমতা কার্য বাই টাইম, তাহলে ml² t - 3y,
আর বিভবটা ভি থাকলো, তাহলে ডাইমেনশনটা হয়ে যাবে কি ml স্কয়ার t মাইনাস 3। এটা হচ্ছে বিভব পার্থক্য দিয়ে লিখলাম। তাহলে এই ডাইমেনশনটা হয়ে গেল যে ml স্কয়ার t মাইনাস 3 v মাইনাস v ইনভার্স। এটা ডাইমেনশন হয়ে গেল কার প্রবাহ মাত্রা। এরকম দেখো 3 নম্বরে একটা প্রবলেম দেওয়া আছে যে দৈর্ঘ্য ভর সময়ের পরিবর্তে যদি ঘনত্ব বেগ এবং কার্যকে মূল রাশি হিসাবে ধরা হয় এবং ঘনত্ব বেগ এবং কার্যের মাত্রা যদি যথাক্রমে d v এবং w হয়, তবে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা নির্ণয় করো। এই প্রবলেমগুলো করবে তোমরা। সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এখন জিনিসটা কি যদি আমরা না জানা থাকে তাহলে কিন্তু পারবে না। যে তোমরা ক্লাস 8 এ এই ফর্মুলাটা ছিল যে কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বলটা কি হয় ভরের গুণফলের সমানুপাতিক হয়, উহাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। এখানে একটা সার্বজনীন কনস্ট্যান্ট g নেওয়া হয়। এই g এর ডাইমেনশন এখন যদি নিয়ে আসি তাহলে কি হবে fr স্কয়ার বাই কি হবে m1 m2। তাহলে বলের জন্য ডাইমেনশন হচ্ছে ml t 2, দৈর্ঘ্যের জন্য কত l স্কয়ার আছে বলে l স্কয়ার, ভরের জন্য কি m, দুটো ভর আছে বলে m স্কয়ার। তাহলে এটা যদি উপরে উঠে যায় তাহলে কি হয়ে যাবে m ইনভার্স l কিউব, m ইনভার্স l কিউব হয়ে যাবে। তারপরে এটা t মাইনাস 2। তাহলে এটা ডাইমেনশন হয়ে গেল। তাহলে এগুলা কি দৈর্ঘ্য ভর সময়কে প্রাথমিক রাশি হিসাবে ধরে নিয়ে g এর ডাইমেনশন বের করলাম। কিন্তু আমাকে বলছে যে যদি ঘনত্ব ভেলোসিটি এবং কার্যকে প্রাথমিক রাশি হিসাবে ধরে নিই তাহলে কি হবে। একই রকম ভাবে তোমরা চেষ্টা করবে যে এইদিকে আমি তাহলে g এর একটা ডাইমেনশন কার উপরে g ডিপেন্ড করছে, যে ঘনত্ব ভেলোসিটি এবং কার্যকে যদি প্রাথমিক রাশি হিসাবে ধরে নিই, এটা হচ্ছে ভেলোসিটি এর ক্ষেত্রে কিন্তু ধরে নিই, তাহলে g এর ডাইমেনশন কত হবে। তাহলে একই রকম ভাবে এর পাওয়ার x ধরবো, এর পাওয়ার y ধরবো, এর পাওয়ার z ধরবো। g এর ডাইমেনশন বাম পক্ষে আমরা জানি যে m ইনভার্স l কিউব t মাইনাস 2। এখানে এবার এই ডাইমেনশন ঘনত্বের জন্য ডাইমেনশন ভর বাই আয়তন, ভেলোসিটির জন্য ডাইমেনশন, কার্যের জন্য ডাইমেনশন যে ভর বাই আয়তন ml মাইনাস 3 তার উপরে x পাওয়ার, ভেলোসিটির জন্য lt মাইনাস 1 তার উপরে y পাওয়ার। তারপরে w এর জন্য দেখলাম কার্য ml স্কয়ার t মাইনাস 2 এর উপরে z পাওয়ার। এবার সূচকের নিয়ম করবে, বোথ সাইডে তুলনা করবে, তো x y z ক্যালকুলেট করে নেবে, মান বসালে g এর ডাইমেনশন পেয়ে যাবে। এরকম করে প্র্যাকটিসের মধ্যে থাকবে। এরকম অনেকগুলো তোমাদের কোশ্চেন রয়েছে, আরো কোশ্চেন রয়েছে যে যেখানে ঘনত্বের ডাইমেনশন এমনি সবাই জানে, এগুলো ক্লাস 9 এ ঘনত্ব মানে কি একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব, ভর বাই আয়তন। ভরের জন্য m, আয়তনের জন্য দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা l কিউব, তাহলে ml। এটা ক্লাস 9 এ দিত, কিন্তু ক্লাস 11 এ কিংবা মিডের পরীক্ষায় কিন্তু ঘনত্বের ডাইমেনশন এভাবে কখনো দিবে না তোমাকে। তখন এই দৈর্ঘ্য ভর সময়কে প্রাথমিক রাশি না ধরে হয়তো তোমাকে বলে দিল যে ভেলোসিটি, টাইম এবং ভরকে প্রাথমিক রাশি হিসাবে ধরে নিয়ে ঘনত্বের ডাইমেনশন বের করো। সেক্ষেত্রে যে কোনো ডাইমেনশন বের করতে হলে কি হবে, ওই সমমাত্রিক নীতিটাকে কাজে লাগিয়ে ডাইমেনশনটা বের করা যাবে, তাই তো। তাহলে এই হলো একটা প্রবলেম, একটা অ্যাঙ্গেল দেখালাম। একটা অ্যাঙ্গেলের উপরে কথা বলতে 10 মিনিট কেটে গেল, 10-15 মিনিট। এবার আরো কিছু অ্যাঙ্গেল দেখাই। যেমন তোমরা ক্লাস 10 এ গ্যাসের ধর্ম চ্যাপ্টারটা পড়েছো, সেখানে তোমার আইডিয়াল গ্যাস, আদর্শ গ্যাস সম্পর্কে দেখেছো যে n মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে PV সমান nRT। আগে বলা হয় সার্বজনীন গ্যাস দ্রবণ, যদি সেটা 1 মোল হয় তাহলে PV সমান কি হয়ে যায় RT। তোমরা এটা আইডিয়াল গ্যাস পড়েছো, কিন্তু রিয়াল গ্যাস আমাদেরও কাইনেটিক থিওরি অফ গ্যাসেস একটা চ্যাপ্টার রয়েছে, সেখানে ডিটেইলস আলোচনা করব। আজকে প্রশ্নগুলোর হেন্স দেওয়ার জন্য একটু বলছি। দুটো কারেকশন করতে হয়েছিল, ভান্ডার ওয়ালস করেছিলেন, একটা চাপ সংশোধন আর একটা হচ্ছে আয়তন সংশোধন। সে করে রিয়াল গ্যাস বা বাস্তব গ্যাসের ক্ষেত্রে ভান্ডার ওয়ালস যে সমীকরণটা পেয়েছিল সেই সমীকরণটা হলো P প্লাস A বাই V স্কয়ার। অনমোল গ্যাসের ক্ষেত্রে B মাইনাস B সমান কি RT বা কোনো CT দিয়ে দিলাম। এবার প্রশ্নে লেখা থাকবে যে 1 মোল আদর্শ গ্যাস, 1 মোল বাস্তব গ্যাসের ক্ষেত্রে ভান্ডার ওয়ালস সমীকরণটি হলো এত, যেখানে P হলো চাপ, V হলো আয়তন, T হলো টেম্পারেচার, আর হলো সার্বজনীন গ্যাস দ্রব্য। তাহলে P = 1 × 10⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴ × 10⁻⁴
এ এবং বি হলো ধ্রুবক। এক্ষেত্রে এ এবং বি এর ডাইমেনশন বের করো, এ কমা বি এর ডাইমেনশন বের করো। তাহলে এই সমস্ত প্রবলেম আমরা কিভাবে সলভ করব দেখি। তাহলে দেখো যে আমি সমমাত্রিক নীতিতে বলেছিলাম যে ওই জায়গাটা কাজে লাগাতে হবে যে কখন একটা কোয়ান্টিটির সঙ্গে অপর একটা কোয়ান্টিটি অ্যাড করা যাবে, যদি তাদের ইউনিটটা এক হয় কিংবা ডাইমেনশনটা এক হয়। কেমন উদাহরণ হিসাবে যদি বলি যে এই কলমটার দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার হয়তো বললাম, এখন এইটার ভর যদি বলি 20 গ্রাম, তাহলে এই 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের সঙ্গে এই 20 গ্রাম ভরকে কি যোগ করা যাবে? কখনো না। কেন? এটা হচ্ছে দৈর্ঘ্য আলাদা একটা কোয়ান্টিটি আর ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা ভর আলাদা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বলে এদেরকে অ্যাড করা সম্ভব নয়। কেন? এদের ডাইমেনশন আলাদা, ইউনিট আলাদা। যদি অ্যাড করতে হয় তাহলে দুটোকেই কি করতে হবে? সমান, ইউনিট সমান হতে হবে কিংবা ডাইমেনশন সমান হতে হবে। অর্থাৎ দৈর্ঘ্যের সঙ্গে দৈর্ঘ্যই যোগ করা যাবে, ভরের সঙ্গে ভরই যোগ করা যাবে। যার জন্য আমরা সেই সমমাত্রিক নীতিটাকে খেয়াল করে এই প্রবলেমটাতে এখানে একটা প্রেসার রয়েছে, প্রেসারের সঙ্গে অ্যাড হয়ে কে অ্যাড হতে পারে? নিশ্চয়ই প্রেসারই অ্যাড হবে, মানে চাপই অ্যাড হবে। তার মানে অবশ্যই আমরা পি সমান পি এর ডাইমেনশন যেটা সেটা হচ্ছে a বাই ভি, এটা ভি স্কয়ার এইভাবে লিখতে পারবো। তাহলে এখানে a সমান কি? পি ভি স্কয়ার। তাহলে এই যে পি চাপ, তোমরা ক্লাস 9 এ পড়েছো চাপ, পাস্কালের নীতি, ওখানে একটা চ্যাপ্টার ছিল তোমাদের ইলাস্টিসিটিতে, ওজস্থিতিবিদ্যাতে। সেখানে চাপ মানে কি? বল বাই এরিয়া, অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হয় চাপ। তাহলে বলের জন্য এই যে বলেছি যে এই ডাইমেনশনগুলো সব সময় কাজে লাগবে আমাদের, লিখে দিলাম। এরিয়া মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তার মানে এটা l স্কয়ার হয়ে গেল। তাহলে এটা কি হয়ে যাবে? ml - 1 t - 2। তাহলে এটা প্রেসারের ডাইমেনশন হয়ে গেল। তাহলে প্রেসারের ডাইমেনশন কি বসাবো? ml - 1 t - 2। এবার ভলিউমের জন্য কি লিখব? তার উপরে কি আছে? স্কয়ার। তাহলে এটা টোটাল কি হয়ে যাবে দেখো তো? m 6, এখানে 1 বাদ দিয়ে দাও, তাহলে l টু দা পাওয়ার 5 t - 2। তাহলে ডাইমেনশন অফ a ইজ এত। এর b এর ডাইমেনশন দেখো এটা কি বলেছি? ভলিউম, তার মানে নিশ্চয়ই এটাও একটা ভলিউম। তাহলে v সমান কি লিখতে পারবো? b। তাহলে b সমান v, ভলিউম মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, মানে b এর ডাইমেনশন হচ্ছে l কিউব। এইভাবেও তোমাদের প্রবলেম দিতে পারে, দিয়ে সলভ করার প্রসেসটা আমরা দেখিয়ে দিলাম। আমি কখনো বলতে পারবো না এই প্রবলেমটা তোমাকে তুলে দেবে। এই যে ভ্যান ডার ওয়ালস গ্যাস ইকুয়েশন প্রচুর ফর্ম রয়েছে, কামার্লিং ইকুয়েশন আছে, ডাইইলেকট্রিসিটি ইকুয়েশন রয়েছে, সাহাবোস ইকুয়েশন রয়েছে। যে কোনো একটা ফর্ম দিয়ে দিল যে এটা হচ্ছে একটা গ্যাসের সমীকরণ। প্রদত্ত সমীকরণে যে প্রতীকগুলো ইউজ করা হবে সেগুলোর হয়তো অর্থ বলে দিল, যে হয়তো কোনো কোয়ান্টিটি ডাইমেনশন, কোনো কনস্ট্যান্টের ডাইমেনশন বের করতে বললো। এইভাবে তোমাদের প্রবলেম সেট করতে পারে। তো যদি নিয়মটা আমরা বুঝে যাই তবে যা দিক না কেন আমরা এগোতে পারবো। এইবার আর একটা অ্যাঙ্গেল একটু দেখায়। ধরে নাও 2015 এ কোশ্চেন করেছিল এখান থেকে যতগুলো এক্সামে, যে এরকম একটা সচরাচর কোশ্চেন জিজ্ঞেস করে, বলা আছে যে F force is given by F সমান AT plus BT square where T is time, the dimension of A and B are। এটা হয়তো নিটের কোশ্চেন তুলেছি, তোমাদের বইও আমি এরকম টাইপের কোশ্চেন দেখাতে পারি। এই বইটাকে ফলো করলেই পাবে। দেখো পৃষ্ঠা নম্বর 21 দেখবে তোমরা, পৃষ্ঠা নম্বর 21 এর সংক্ষিপ্ত প্রশ্ন 2 এর 3 দাগের প্রশ্নটা এই যে দেওয়া আছে, যদি বল সমান AT ইনভার্স প্লাস BT স্কয়ার সমীকরণে কোনো বস্তুর উপর t সময়ে প্রযুক্ত বল F হয় তবে A এবং B এর ডাইমেনশন কত? তাহলে বলের একটা ইকুয়েশন দেওয়া আছে, F সমান দেওয়া আছে AT ইনভার্স প্লাস BT স্কয়ার। AT ইনভার্স প্লাস BT স্কয়ার সমীকরণে কোনো বস্তুর উপর t সময়ে প্রযুক্ত বল F হয় তবে A এবং B এর ডাইমেনশন বের করতে হবে। তাহলে আবার আমরা সমমাত্রিক নীতি মানে উভয় পক্ষে ডাইমেনশনটা সেম হবে। তাহলে এটা সঙ্গে এটাকে তুলনা করতে পারবো, তার মানে A t ইনভার্স সমান কি লিখতে পারবো? F। তাহলে A সমান কি হবে? F বাই t ইনভার্স। তাহলে বলের জন্য আমরা জানি ml t - 2
টাইমের জন্য টি ইনভার্স হয়ে গেল, তাহলে ডাইমেনশনটা কি হয়ে গেল দেখো তো, এম এল টি কি হয়ে যাবে, এটা যদি উপরে ওঠে তাহলে কি -1। কার ডাইমেনশনের সঙ্গে অভিন্ন বলো দেখি, এই যে দেখো ভরবেগের ডাইমেনশন এম এল টি -1 হয়ে গেল। হয়তো আবার এখানে কোশ্চেন করে দিচ্ছে প্রদত্ত সমীকরণে কোন ধ্রুবকটির মাত্রা বলের মাত্রার সঙ্গে অভিন্ন, না ভরবেগের মাত্রার সঙ্গে অভিন্ন, তাহলে এরকম করতে হবে। এবার এখানে বি এর ডাইমেনশন যদি বের করি একই রকম ভাবে বি টি স্কয়ার সমান কি লিখতে পারবো এফ, তাহলে বি সমান কি লিখতে পারবো এফ বাই টি স্কয়ার। বলের জন্য কি এম এল টি -2, টাইমের জন্য টি স্কয়ার আছে বলে টি স্কয়ার হয়ে গেল, তাহলে এটা কি হয়ে গেল দেখো তো এম এল টি -4, তাহলে এটা হয়ে গেল ডাইমেনশন অফ বি। তাহলে এরকম নিচে এই কোশ্চেনটাই করেছিল যে তোমরা করবে, একটু আমি লিখে দিচ্ছি যে এ ফোর্স ইজ গিভেন বাই, লেখা আছে যে at plus bt square, a force is given by at plus bt square where t is time, the dimension of a and b are, মানে এখান থেকে তোমরা a এবং b এর ডাইমেনশন ক্যালকুলেট করবে। অনেকগুলো অপশন দেওয়া আছে, সেটা তোমাকে দেখতে হবে করে কি আসছে। এরকম একটা এই রিলেটেড একটা প্রবলেম হয়ে গেল। আবার আরেকটা প্রবলেম দেখবো আমরা, খুব সময় চলে যাচ্ছে, আরেকটা প্রবলেম দেখবো 2015 নিজের কোশ্চেনে এসেছিল যে এরকম যদি একটা ইকুয়েশন, তোমাদের বইয়েও আছে এরকম ধরনের প্রবলেম অ্যাঙ্গেল দিয়ে, হ্যাঁ বলছে ইন টার্মস অফ টাইম t and distance x the force F is given by F সমান a sin ct plus b cos dx, then the dimension of a by b and c by d are given by, মানে a ফোর্সটা এইভাবে দেওয়া আছে, বলা হচ্ছে a sin ct plus b cos dx, যেখানে বলছে f হচ্ছে প্রযুক্ত বল, a এবং b হলো ধ্রুবক, c d এগুলো হচ্ছে ধ্রুবক। তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে যে a বাই b এর ডাইমেনশন আর c বাই d এর ডাইমেনশনটা কি হবে নির্ণয় করো। তাহলে আমরা কি করে নির্ণয় করব, এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম। এরকম যে কোনো অ্যাঙ্গেল দিয়ে আমাকে দিতেই পারে, আমি যে একটা তুলে দিলাম এটাই কোনো এ নেই। যখন আমরা ওয়েভস এন্ড অসিলেশন পাবো তখন চলতরঙ্গের অনেক ইকুয়েশন পাবো, সেই চলতরঙ্গের ইকুয়েশনের একটা ফর্ম দিয়ে দিল, সেখান থেকে ডাইমেনশন বের করতে দিতে পারে, সে যাই দিক না কেন আমি নিয়মটা জেনে নেব, তাই না? তো একটু দেখি, দেখো এখানে দেখো তো সাইন, এই যে এটা একটা কি সাইন সিটি, এটা তো একটা কোণানুপাত, ডাইমেনশনলেস কোয়ান্টিটি, ইউনিটহীন। তার মানে এই যে সিটি কোণ এমন একটা ভৌত রাশি, মনে রাখবে যার ডাইমেনশন থাকে না কিন্তু ইউনিট থাকে। তোমরা দেখেছো ষষ্ঠিক পদ্ধতিতে ডিগ্রি হয় আর বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ান হয়। হ্যাঁ, কোণ ঘনকোণ এগুলো ইউনিট থাকে না। কোণ মানে কি চাপ বাই ব্যাসার্ধ, কোণ চাপ বাই ব্যাসার্ধ। এখানে ধরে নাও থিটা s, তাহলে এই যে কোণ বের করতে r রেডিয়ান যদি হয় তাহলে s বাই r, s সমান r থিটা। তোমরা ক্লাস 10 এ ওই যে ফার্স্ট চ্যাপ্টারটা রয়েছিল ত্রিকোণমিতি, সেখানেও করেছো যে কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ। তাহলে এখানে চাপ মানে একটা দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের মাত্রা কি হবে l, রেডিয়াস মানে হচ্ছে একটা দৈর্ঘ্য, তাহলে এরও মাত্রা কি l, তাহলে এই দুটো কেটে গেলে কি থাকবে 1। এটাকে বুদ্ধি করে কখনো কখনো লেখা হয় m0 l0 t0। তাহলে এই যে কোণ, তার মানে এর কোনো ডাইমেনশন থাকে না। তাহলে দেখো প্রবলেমটা মনে হচ্ছে দেখে ভয় পেয়ে যাচ্ছ, ভয় পেতে হবে না। কি করব দেখো, তার মানে এই যে সিটি, এই যে কোণ রয়েছে, এই ডাইমেনশন আমরা কি ধরে নিতে পারবো 1। তাহলে এখানে যদি c বের করি তাহলে 1/t, তার মানে এটা কি হয়ে গেল t ইনভার্স, তাই না? এবার এখানে দেখো তো dx, এখানে dx এটা সমান 1 ধরে নিলাম, তাহলে d সমান কি ধরতে পারবো 1/x, তার মানে কি হয়ে যাবে l ইনভার্স। তার মানে আমি লিখতে পারবো c/d। দেখো তো c কত, c হচ্ছে t ইনভার্স আর d হচ্ছে l ইনভার্স, তাহলে কি হয়ে গেল ld - 1। কার ডাইমেনশনের সঙ্গে অভিন্ন বলো দেখি, ভেলোসিটি, ওই যে উপরে লেখা আছে দেখো, ভেলোসিটি ডাইমেনশনের সঙ্গে অভিন্ন হয়ে গেল। এবার দেখো যে হ্যাঁ c/d তো ক্যালকুলেট হয়ে গেল। এবার তাহলে এটা তো ডাইমেনশনলেস কোয়ান্টিটি, তার মানে এটা যেহেতু ফোর্স, তার মানে এই কোয়ান্টিটিটাও একটা ফোর্স। তাহলে a সমান কি লিখতে পারবো দেখো তো, দেখো একটু এটা বুঝে গেছো আশা করি। তাহলে
এখান থেকে তাহলে এ ডাইমেনশন, এ মানে হচ্ছে ফোর্স, তাহলে ফোর্সের ডাইমেনশন কি ml t - 2। এখানেও তাহলে বি সমান কি লিখতে পারবো, অবশ্যই ফোর্স, তাহলে ml t - 2। এবার আমাদের বের করতে বলেছে ফাইন্ড দ্য ডাইমেনশন অফ a বাই b, তাহলে ফোর্স ml স্কয়ার ml t - 2, আবার এখানে ml t - 2, এটা কেটে গেল, তাহলে কি থাকবে 1। তাহলে এটা ডাইমেনশন, এটা কি তোমার বুদ্ধি করে হয়তো লিখতে পারে m0 l0 t0 এরকম দেওয়া আছে। তো এইরকম করে অপশন দিয়েছে, প্রচুর অপশন দিয়েছিল। এ নম্বরে অপশন দিয়েছে m0 l0, মানে a বাই b এর ডাইমেনশন দিয়েছে m0 l0 t0, আর একটা দিয়েছে m0 lt - 1। এই যে দেখো এ নম্বর অপশনটাই রাইট হবে। তাহলে এর সঙ্গে যদি আমি একটু যদি m0 লাগিয়ে দিই, কোনো ক্ষতি হলো কি? এটাই। আরো অন্য রকম করে অপশন দিয়েছে ml t - 2 m0 l ইনভার্স t0, সি নম্বরে দিয়েছে ml t - 2 m0 l ইনভার্স t0, ডি নম্বরে অপশন দিয়েছে ml t - 1 m0 l0 t0, অনেকগুলো অপশন দিয়েছে। তাহলে তুমি কখনো আইডিয়াতে যদি উত্তর করার চেষ্টা করো কখনো ঠিক হবে না, তোমাকে প্রসেস ফলো করে উত্তর করার চেষ্টা করতে হবে। সুতরাং এটা একটা অ্যাঙ্গেল চলে গেল। তাহলে এরকম যদি যে কোনো একটা, আমি এখন বল দিয়ে দিয়েছি, কোনো একটা ভেলোসিটি দিয়ে দিল, সে যায় না, যদি জিনিসটা বুঝে যায় তবে উত্তর করাটা সহজ হবে। এটা একটা অ্যাঙ্গেল হবে, তাই তো? আর এখান থেকে আর কি অ্যাঙ্গেলে কোশ্চেন করতে পারি? ভেলোসিটি হলো ডাইমেনশনের উপরে, যদি দেখি ডাইমেনশনের উপরে যে ইলেকট্রিক ফ্লাক্স, এগুলো তো পরে ক্লাস 12 এ আছে তোমাদের। হ্যাঁ, একটা জিনিস একটু বলি, বলছি দ্য স্কেলার কোয়ান্টিটি অ্যামং দ্য ফ্লোয়িং ইজ, অনেকগুলো কোয়ান্টিটি। আমরা স্কেলার ভেক্টর বুঝেছি, একটু বলেছিলাম যে যে ভৌত রাশির শুধু মান থাকবে দিক থাকবে না, স্কেলার যার মান এবং দিক উভয় থাকবে তাকে বলা হয় ভেক্টর। খালি বললাম ভেক্টর একটা চ্যাপ্টার রয়েছে আমাদের, ডিটেলসে প্রায় 15 দিন ধরে পড়বো। তো এখানে রয়েছে স্কেলার কোয়ান্টিটি, বলছে এর নম্বরে অপশন দিয়েছে ওয়েট অফ বডি, ওজন। ওজন তো একটা নির্দিষ্ট অভিমুখ থাকে, তার মানে ভেক্টর কোয়ান্টিটি। টেম্পারেচার গ্রেডিয়েন্ট, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কথা। টেম্পারেচার, তাপমাত্রা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি। কিন্তু টেম্পারেচার গ্রেডিয়েন্ট যখন বলবে, টেম্পারেচার গ্রেডিয়েন্ট, তখন মনে রাখবে ভেক্টর কোয়ান্টিটি। টেম্পারেচার গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, মনে রাখবে, ভেক্টর রাশি। আবার দিয়েছে এলিমেন্টারি এরিয়া, এরিয়া মনে রাখবে, এরিয়া ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। কেন? সবসময় এরিয়া, কোনো কিছুর এরিয়া যদি বের করতে হয় তাহলে দুটো ভেক্টরকে সবসময় পারপেন্ডিকুলারে তাদের মধ্যে ক্রস প্রোডাক্ট নিতে হয়, বলে যে গুণফলটা পাওয়া যায় সেটা অবশ্যই ভেক্টর কোয়ান্টিটি হয়। কোন আমরা দেখবো ভেক্টর চ্যাপ্টারে কোনো একটা সামান্তরিকের এরিয়া বের করব, ত্রিভুজের এরিয়া বের করব, কর্ণ দেওয়া থাকবে, সামান্তরিকের এরিয়া বের করব, অনেক প্রবলেম করব। মনে রাখবে এরিয়া যদি, এরিয়া হচ্ছে ভেক্টর। যেমন আমার এই বোর্ডটার ক্ষেত্রে বলি, বোর্ডের একটা প্লেন, দুটো প্লেন রয়েছে, এই যে একটা তল, তো সামনের একটা প্লেন এই দিকে ডিরেকশন আছে, পেছনের প্লেনটা এই দিকে ডিরেকশন আছে, মানে অবশ্যই একটা দিক থাকবে। কিন্তু এর যদি ম্যাগনিটিউড নেওয়া হয় তবে সেটা স্কেলার হবে, তাই তো? আর একটা অপশন দিয়েছে যে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, এটাও ভেক্টর কোয়ান্টিটি। ম্যাগনেটিক ফিল্ড চ্যাপ্টার যখন পড়বো তখন ক্লাস 12 এ রয়েছে তোমাদের, হ্যাঁ, তড়িৎ চৌম্বকত্ব, ইলেকট্রোম্যাগনেটিজম, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখানে বলবো ভেক্টর। ইলেকট্রিক পোটেনশিয়াল, এই যে বিভব, মনে রাখবে এই বিভব হচ্ছে, তার মানে এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। কিন্তু যদি বিভব পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বলে দিত, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট, এই যে dv বাই dx, এরকম যদি পোটেনশিয়াল, আমরা যখন ক্লাস 12 এ আছে এগুলো, যে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে রিলেশন, নেগেটিভ সাইনটা কেন দেওয়া আছে এর তাৎপর্য রয়েছে। তাহলে এই যে dv বাই dx, এটা হচ্ছে ভেলোসিটি না পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, এটা অবশ্যই ভেক্টর কোয়ান্টিটি, মনে রাখবে, ভেক্টর কোয়ান্টিটি। আর একটা কি অপশন দিয়েছে, হ্যাঁ, ইলেকট্রিক পোটেনশিয়াল। তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল হলো স্কেলার, তার মানে এই পাঁচটা অপশনের মধ্যে কোনটা রাইট হলো?
ইলেকট্রিক পোটেনশিয়াল। ঠিক তেমনি ভেলোসিটি গ্রেডিয়েন্ট রয়েছে, ভেলোসিটি গ্রেডিয়েন্টও হবে ভেক্টর কোয়ান্টিটি, মনে রাখবে। আর কি প্রবলেম এখান থেকে নেওয়া যেতে পারে? অ্যাঙ্গেলগুলো দেখিয়ে দিলাম। এরপরে দেখো, এগুলো আমি প্রথমেই বলেছিলাম যে এটা এমনই একটা চ্যাপ্টার যা শুরু হলো কখনো শেষ হবে না, চলতে থাকবে। এই যে দিয়েছে যে the ratio of the dimension of Planck constant and that of moment of inertia has the dimension of, দেওয়া আছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, টাইম, ভেলোসিটি না ফ্রিকোয়েন্সি, কার ডাইমেনশনের সঙ্গে অভিন্ন। তাহলে প্লাঙ্ক কনস্ট্যান্ট, তোমরা প্লাঙ্ক কনস্ট্যান্ট সম্পর্কে ধারণা দিতে তোমরা প্লাঙ্কের কোয়ান্টাম মেকানিক্স যখন আসবে ক্লাস 12 দেখবে E সমান h নিউ, অর্থাৎ কোনো ফোটন কণার যে এনার্জি যে রিলিজ হয় সেটা h নিউ আকারে, ব্যান্ডেল আকারে, যে এর পূর্ণগুণে h নিউ হবে, 2h নিউ হবে, 3h নিউ হবে, এরকম। যেখানে h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে এখান থেকে যদি আমি h বের করি তাহলে কি বাই নিউ, E এনার্জি ডাইমেনশন কি ml t-2 ml স্কয়ার t-2। ফ্রিকোয়েন্সি মানে একক সময়ে যে কটি পূর্ণকম্পন সম্পন্ন হয় তাকে বলা হয় ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। তাহলে এটা t ইনভার্স হবে, তার মানে এটা কি হয়ে গেল দেখো তো, যে m লিখলাম l স্কয়ার লিখলাম t-1 হয়ে গেল, তাই না? এবারে দেখো মোমেন্ট অফ ইনারশিয়া, জড়তা ভ্রামক, এটা এখন শুধু বলছি। মোমেন্ট অফ ইনারশিয়া মানে ভর ইনটু লেন্থ, যেটা ডাইমেনশন হবে মোমেন্ট অফ ইনারশিয়া, কোন জড়তা ভ্রামক। যে যখন পড়াবো তখন খুব ক্যালকুলেশন করবো। মোমেন্ট অফ রিজিড বডি ডিনামিক্স রয়েছে, সিস্টেম অফ পার্টিকলস এন্ড ডিনামিক্স, আর একটা রিজিড বডি ডিনামিক্স রয়েছে। সেখানে কোন একটা রেক্ট্যাঙ্গুলার পাতে সিএম দিয়ে, সেন্টার অফ মাস দিয়ে যদি একটা অক্ষকে পাঠিয়ে দেওয়া হয় তবে এইভাবে ঘোরালে মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে, এইভাবে যদি পাঠিয়ে দেওয়া হয় এইভাবে ঘোরালে কত হবে, এইভাবে পাঠিয়ে দিলে কত হবে, এখানে এটা দিয়ে কর্নার দিয়ে পাঠিয়ে দিলে কত হবে, অনেকগুলো মোমেন্ট অফ ইনারশিয়া ক্যালকুলেশন করবো। দেখো হয়তো মনে হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া কি জিনিস, কিন্তু তখন করবে যখন এটা সম্পর্কে তখন কোনো অসুবিধা হবে না। তাহলে এখন দেখি তো, বলছে যে প্লাঙ্কের কনস্ট্যান্ট আর মোমেন্ট অফ ইনারশিয়া ডাইমেনশনের অনুপাতটা বের করছি। তাহলে কি দিচ্ছি যে প্লাঙ্কের কনস্ট্যান্ট ml স্কয়ার t-1 আর মোমেন্টামের জন্য ml স্কয়ার, এই দুটো কেটে গেল স্যার, তাহলে কি থাকলো ইনভার্স। তার মানে এটা কার ডাইমেনশন বলো তো, ফ্রিকোয়েন্সি। এই যে এখানে কতগুলো অপশন রয়েছে, যে এই ডাইমেনশনটা অ্যাঙ্গুলার মোমেন্টাম ডাইমেনশনের সঙ্গে অভিন্ন, না ভেলোসিটি ডাইমেনশনের সঙ্গে অভিন্ন, না টাইমের ডাইমেনশনের সঙ্গে অভিন্ন, না ফ্রিকোয়েন্সি। অ্যাঙ্গুলার মোমেন্টাম এগুলো পড়বে, যে মোমেন্টাম না ভরবেগ, এটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম যখন হয়, লিনিয়ার মোমেন্টামকে বৃত্তপথের ব্যাসার্ধ দিয়ে গুণ, তার মানে ml t-1 এর জন্য আবার l, তাহলে কি হয়ে গেল ml স্কয়ার t-1, এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের ডাইমেনশন। তাহলে এই যে চ্যাপ্টারটা আমি প্রথমেই বলেছি যে শুরু হলো, কোনোদিন শেষ হবে। আমরা নতুন নতুন ফিজিক্যাল কোয়ান্টিটি আসতেই থাকবে এবং আমরা নির্ণয় অনেকগুলো দেখবে। তোমরা লাইটে যখন বড় লাইট, তোমরা আলোক বিজ্ঞান চ্যাপ্টারটা ক্লাস 10 করেছো, সেখানে কোসি বা কোচি একটা ফর্মুলা ছিল, যে তরঙ্গ দৈর্ঘ্য এবং প্রতিসরাঙ্কের মধ্যে দিয়ে a প্লাস b বাই ল্যামডা তার স্কয়ার, মনে পড়ছে? কিংবা এর সঙ্গে আরো কিছু থাকে, যে c বাই ল্যামডা কিউব এরকম চলতে থাকে, তোমাদের এতদূর পর্যন্ত ছিল, তাই না? এখানে হয়তো কোনো একটা রিলেশন দিয়ে দিল, ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ, আর এখানে হচ্ছে প্রতিসরাঙ্ক, এটা হচ্ছে প্রতিসরাঙ্ক বলে দিল। এবার a প্লাস b বাই ল্যামডা তার স্কয়ার, হয়তো বললো a এবং b এর ডাইমেনশন বের করো, এটা হচ্ছে প্রতিসরাঙ্ক আর এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এরকম কোন একটা রিলেশন, যে কোনো রিলেশন তুলে দিয়ে তোমাকে ডাইমেনশন জিজ্ঞেস করতে পারে। এই দেখো আরো তোমাদের ওই যে সংক্ষিপ্ত প্রশ্নে অনেকগুলো অপশন দেখবে, যে আরেকটা দেখিয়ে দিই, যে বেশি সময় নেব না। আর এই যে সংক্ষিপ্ত প্রশ্ন 2, যে 3 থেকে 4 মানগুলো 3 এবং 4 থাকবে, সেখানে একটা কোশ্চিন একটু বলি, যে যেমন আছে, কত নম্বর প্রবলেম বলবো, 7 নম্বর প্রবলেম, 8 নম্বর প্রবলেম। দেখো p সমান দেওয়া আছে, p সমান এরকম দেওয়া আছে, দেখো p
পি সমান a মাইনাস টি স্কোয়ার বাই bx এবার বলছে a বাই b এর মাত্রা কি হবে, a বাই b এর মাত্রা জিজ্ঞাসা করছে। বলা হচ্ছে p হলো চাপ, x হলো দূরত্ব, t হলো টাইম। তাহলে দেখি, তাহলে এটা করতে হলে প্রথমে এটাকে একটু বিচ্ছেদ করে নাও তো। তাহলে a বাই কি লিখতে পারবো, bx মাইনাস টি স্কোয়ার বাই bx। তাহলে এটা প্রেসার, এটাও একটা প্রেসার, এটাও একটা কি প্রেসারের ডাইমেনশনের সঙ্গে অভিন্ন হবে। তাহলে দেখো a বাই bx ইকুয়ালস টু কি লিখতে পারছি, p। তাহলে a বাই b সমান কি লিখতে পারবো, p ইনটু x। এর p এর ডাইমেনশন একটু আগে বের করলাম, ml মাইনাস 1 t মাইনাস 2। বল বাই ক্ষেত্রফল, তাই না? x এর জন্য কি হবে l, তার মানে কি হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে না, তার মানে কি হয়ে যাচ্ছে m t মাইনাস 2। কার ডাইমেনশন বলো তো, পৃষ্ঠ টান বা সারফেস টেনশন। তাহলে এরকম ক্যালকুলেশনে দেখে নেবে। এই প্রেসার দেখলাম, প্রেসার মানে কি বল বাই এরিয়া, বল বাই এরিয়া। বলের জন্য হচ্ছে ml t মাইনাস 2, এরিয়ার জন্য l স্কয়ার। তাহলে একবার কেটে যাক, তাহলে ml মাইনাস 1 t মাইনাস 2। তাহলে প্রেসারের জন্য ওটাই তো বসিয়েছি, তাই না? আর x কি বলেছে, একটা দূরত্ব, x এর জন্য l বসালাম, তাহলে এটা চলে গেল, মানে এটাই হলো। ঠিক আছে? তাহলে এইরকম করে তোমরা নতুন নতুন এই চ্যাপ্টারে দেখবে নতুন নতুন প্রবলেম আসতে থাকবে এবং সব প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করবে যতগুলো আছে, কমপক্ষে 8 দাগ পর্যন্ত। আর এমসিকিউ যে টপিকটা পড়িয়েছি ডাইমেনশন অ্যানালাইসিস, তার উপরে যতগুলো প্রবলেম আছে সেই প্রবলেমগুলো একের পর এক করবে। আমি বলছি তোমরা প্রবলেমের সম্মুখীন হবে, এটা স্বাভাবিক। যত তুমি প্রবলেমের সম্মুখীন হবে তার মানে তুমি কিছু শিখছো, এটা মনে রাখবে। কিন্তু ভয় পেলে হবে না, এই চ্যাপ্টারটা সব চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড আছে বলে প্রথমেই না শুরু করলে হয় না, যেহেতু দেওয়ার পেছনেও অনেক কারণ রয়েছে। এর নেক্সট ক্লাসে আমরা এরর্স নিয়ে আলোচনা করব, মেজারমেন্ট অফ এরর্স, অর্থাৎ পরিমাপের ত্রুটি আর সিগনিফিক্যান্ট ডিজিট রয়েছে। আর দুটো ক্লাস এই চ্যাপ্টারের উপরে করব, দিয়ে মোটামুটি একটা রেডি করে রেখে দেবো। কিন্তু এই চ্যাপ্টার কখনো শেষ হবে না, এটা নিশ্চিত, এটা বলে দিলাম। কিন্তু যে অ্যাঙ্গেলগুলো আমি বললাম সেই অ্যাঙ্গেলগুলো দেখে আমরা কিছু প্রবলেম সলভ করে রেডি করে রেখে দেবো। ঠিক আছে? তাহলে আজকে ক্লাস এতটুকুই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ।